প্রয়োজন আমি কখনো লেখাপড়া করবো না, কিন্তু এখানে আর পারবো না। তাই আমি টিসি নিতে আসছি আজকে, যে এই স্কুলে আমার বোনটা এইভাবে মারা যাবে কোনোদিন আমি কল্পনা করিনি। যে স্কুলে ভালো লেখাপড়া করে আমরা ভালো কিছু হব। এটা একটা ব্যবসা বলবো, এটা লেখাপড়া না, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এনেছে মাইলস্টোন স্কুল। যতগুলো স্টুডেন্ট মারা গেছে আমার রাইসামণি সবার থেকে আলাদা, সবার থেকে ব্যতিক্রম। আমার রাইসামণির কান হরিণের কানের মতো খাড়া খাড়া, ওর ওই কানটা দেখে আমি চিনে ফেলছি এটাই আমার রাইসামণি। আমার আর কিছুই দেখার প্রয়োজন হয়নি। পরে তো আমি সিএমএসে যখন ওর বডি আনতে যাই, আমি ওর মোজা জুতা সেলোয়ার কিছুই হয়নি, আমি সেগুলো নিয়ে আসছি। আমার বাড়িতে নিয়ে গেছিলাম ওর বোনের সঙ্গে, কিছুই হয়নি আমার বোনের। আমার মেয়েটা ভালো ছিল, কোরআন শরীফ পড়তো। আমি বাসায় হুজুর রেখে আমার 2 মেয়েকে কোরআন শরীফ পড়াতাম। আমার আল্লাহর উপরে এইটুকু বিশ্বাস ছিল যে আমার মেয়ে কোনো অক্ষতভাবে মারা যাবে না, আমার মেয়ে নর্মাল মানুষের মতোই মরবে। মানুষ সুস্থ শরীরে যেভাবে মৃত্যু হয় তার মৃত্যু এভাবেই হবে। একটা হচ্ছে ক্যাম্পাস আলাদা ভাইয়া, একটা যেহেতু ক্লাস 3-তে পড়ে ওর ক্যাম্পাস আলাদা, আর একটা হচ্ছে ক্লাস 8-এ পড়ে ওর ক্যাম্পাসটা আলাদা। ছুটি হয়ে গেছিলো, ছোটো মেয়েটা কোচিংয়ের জন্যই ছিল। আর বড় মেয়েটার কাছে ওই দিনকে যখন ওর বাবা নিয়ে আসে, আমি জানি না এই হচ্ছে রাইসামণির এই দুর্ঘটনার পরে বড় মেয়ে আমাকে বাসায় কান্না করতেছিল জড়াই ধরে। যখন রাইসাকে পাওয়া যাচ্ছিল না তখন বলছিল, আম্মু ওই দিন আমি ছিলাম, আমার রাইসামণি আমার কাছে যখন রিক্সা থেকে আমি নামি আমাকে বলতেছিল, আব্বু রিক্সাওয়ালাকে টাকা দিচ্ছিলো, আর রাইসাকে আমি হাত ধরে নিয়ে যখন হাঁটছিলাম রাইসা আমাকে বলতেছিল, আপু আজকে 1টা বাজে ছুটি হলে তুমি আমাকে কি একটা ফ্লেভারের আইসক্রিম বেরোয়েছে নতুন, কোন আইসক্রিম, ওইটা আমাকে কিনে খাওয়াবা। তা বলছি ঠিক আছে আপু, তোমার 1টা বাজে ছুটি হলে আমি তোমাকে আইসক্রিম কিনে খাওয়াবো। তো ওর 1:05-এ ছুটি হয়েছে বড় মেয়ের, ও তখন বেরোইছে 10 মিনিট পরে ওদের ছাড়ে সিনথিয়াদের। তো ও বেরোয় ক্যান্টিনে আসে, আইসক্রিমটা নেয়, পরে বলে কি ক্যান্টিনের ছেলে আবার ওদেরকে চেনে, আমার 2 মেয়েকেই চেনে, অনেকদিন ধরে ওরা পড়তেছে চেনে। ও বলছে কি ভাইয়া আমি আমার ক্লাসরুম থেকে টাকাটা নিয়ে আসি, আপনাকে টাকাটা দিয়ে আমি আমার রাইসার কাছে আইসক্রিমটা দিয়ে আসবো। পরে ও ক্লাসরুমে আসে টাকাটা নিতে, টাকাটা নিয়ে যখন মাঝপথে আসে তখনই প্লেন ক্র্যাশ হয়, আর আইসক্রিমটা ও হাত থেকে ফেলে দেয়। সিনথিয়া হাত থেকে ফেলে দিয়ে ওখানেই হাওয়া করে কান্নাকাটি শুরু করে যে আমার বোন ওই রুমে আছে। আমার বোনকে তখন অনেক ওরই ফ্রেন্ডরা ওকে জড়াই ধরে যে সিনথিয়া ওখানে তুমি যেও না। সবার সঙ্গে ভাইয়া আমার মেয়েকেও কোচিং করাতো, এই জন্যই তো আমার মেয়ে এখন আর নাই, এর জন্য এত কষ্ট পাচ্ছি। কারণ হয়তো যদি আমার মেয়েকে কোচিংয়ে এই 3-4 দিন ধরে ফোন দিয়ে পরে আমার মেয়েকে কোচিংয়ে দেওয়া হয়েছে। কোচিংয়ে ওনারা ফোন দিয়ে এত বিরক্ত করতো, বিরক্ত হয়ে ওনাকে আমার মেয়েকে আমি কোচিংয়ে দিছি। আমার মেয়ে ভালো স্টুডেন্ট ভাইয়া, কোচিংয়ে দিলে মেয়েদেরকে না বাচ্চাদেরকে আদর করে এক রকমের। আর যদি আপনি আপনার বাচ্চাকে কোচিংয়ে না দেন তাহলে অন্য চোখে দেখে আপনাদের বাচ্চাকে। বুঝতে পারছেন ব্যাপারটা? পরীক্ষাতে কি আসবে সেটা যে সব বাচ্চাদেরকে কোচিং করায় ওরা অলরেডি সেটা বলে দেয় যে এইগুলো পরীক্ষাতে আসবে, বাসায় কিন্তু তোমরা এগুলো ভালো করে রিসার্চ করো, এগুলো ভালো করে তোমরা পড়ো 2-3 বার। আর যে বাচ্চাকে আপনি কোচিংয়ে দেবেন না তাদেরকে কখনো বলেই না যে এটা তোমরা কিন্তু পড়ো, এটা আসবে পরীক্ষাতে। আর তাদেরকে আড়াল করে রাখা হয়। যেগুলো বাচ্চারা কোচিং করে তাদেরকে বই ভর্তি বেশি বেশি দেওয়া হয় ক্লাসরুমে, আর যে বাচ্চারা কোচিং করে না তাদেরকে পিছনেই রাখা হয়। কিন্তু কেন এই নিয়ম কেন? বাচ্চা লেখাপড়া করতে আমরা দিই ভাইয়া, আপনার বাচ্চা দিয়েও আপনি যে কয় টাকা দিয়ে পড়াচ্ছেন আমি আমার বাচ্চাটাকেও সেই কয় টাকা দিয়ে পড়াচ্ছি এই স্কুলে। আপনার বাচ্চা যতটুকু ভালোবাসা পাবে একজন শিক্ষক শিক্ষিকা, বাবা মা, জন্মদাতা বাবা মার উপরে আছে একজন শিক্ষক শিক্ষিকা, দ্বিতীয় বাবা মা। তারা যখন আসে ক্লাসে সমান চোখে তাদেরকে দেখার নিয়ম, সব স্কুলের নিয়ম আমি বলবো। আর আমরা যখন লেখাপড়া করেছি আমরা কখনো দেখি নেই 5-এও যখন আমরা পড়ছি আমাদের কখনো কোচিং তো ছাড়েন, কখনো প্রাইভেট পড়ার জন্য আমাদেরকে প্রেশার দেওয়া হয়নি। আর এখানে ক্লাস 3, 1, 2 কোনো নাই, একদম কেজির বাচ্চাদেরকেও ওরা কোচিং করায়। এটা একটা ব্যবসা বলবো, এটা লেখাপড়া না, একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে এনেছে মাইলস্টোন স্কুল। ওকে আর পড়াবো না, আমরা পড়াবো না, এটা হচ্ছে পরের সাবজেক্ট, আমার মেয়েই পড়বে না। বলে কি যে স্কুলে আমার বোনকে হারাইছি, এত আদরের বোনে এক বিছানায় ঘুমাইছি, রাত্রে 12টা পর্যন্ত বোনের সঙ্গে গল্প করেছি, যদিও বয়সে 5-6 বছরের ডিফারেন্স, বড় মেয়ে ছোটো মেয়ে, তারপরও 2 বোন একসঙ্গে গল্প করেছে, একই টেবিলে পড়েছে, একই ডাইনিং টেবিলে ভাত খেয়েছে একসঙ্গে। যখন আমি রিক্সা থেকে নামছি রিক্সাওয়ালাকে টাকা দিতাম, আমার বড় মেয়ে বলতো আমি রাইসামণির হাত ধরে নিয়ে যাচ্ছি, আম্মু তুমি টাকাটা দিয়ে আসো। এখনও আসে, যখন কালকে আমি নিয়ে আসছিলাম এখানে তখনও অনেক কান্নাকাটি করছিল, দাঁড়ানোর মতো শক্তি ছিল না, ওর গা কাঁপতেছিল আমার বড় মেয়ে। যে এই স্কুলে আমার বোনটা এইভাবে মারা যাবে কোনোদিন আমি কল্পনা করিনি। যে স্কুলে ভালো লেখাপড়া করে আমরা ভালো কিছু হব,
বাবা মার স্বপ্ন পূরণ করবো, সেই স্বপ্ন নিয়ে এখানে আমরা লেখাপড়া করতে এসেছিলাম। সেখানে আমাদের এত আদরের বোনকে হারাইছি আম্মু, এর থেকে কষ্ট আর কিছু হতেই পারে না। প্রয়োজন আমি কখনো লেখাপড়া করবো না, কিন্তু এখানে আর পড়বো না। তাই আমি টিসি নিতে আসছি আজকে। মেয়েকে আর পড়াবো না, কর্মীটোলা বিএফ শাইন স্কুলে পড়বে, ওখানে ভর্তি করাবো, ওখানে পড়াবো। কিন্তু এই স্কুলে তো আমার মেয়ে একজন মারা গেছে, আর একজনও থাকবে না, পড়বে না। তবে আমি সারা বিশ্বের মানুষের কাছে একটা কথা বলবো যে কোনো স্কুল, শুধু মাইলস্টোন নয়, কোনো স্কুল প্রতিষ্ঠানে যেন ক্লাস 5 পর্যন্ত কোনো কোচিং না দেওয়া হয়। কারণ ভাইয়া, ওরা জুনিয়র একজন স্টুডেন্ট, ওরা কিন্তু কিছুই বোঝে না যে একটা বিল্ডিংয়ে যদি আগুন লাগে, প্লেন ক্রাশ তো ছাড়ে না, সামান্য একটু আগুন লাগে সেখানে আমাকে কী করা উচিত, ও অনেকগুলো বাচ্চারাই বোঝে না। কিন্তু একটা বড় বাচ্চা যেখান থেকে ফিরে আসতে পারে, ওরাও অত ছোট বাচ্চা, ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। ওই স্কুলে, ওই বিল্ডিংয়ে ক্লাসের 8-এর বাচ্চারাও মারা গেছে। আর সেখানে আমরা আমাদের বাচ্চার জন্য আর কি বলতে পারি, যেখানে বাচ্চাদের কোনো নিশ্চয়তাই নাই।